বিরোধী দল, প্রধান বিরোধী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তারাও কিন্তু আবার পথে নেমে পড়েছেন। তারাও কিন্তু সরকারের খুব বড় দাবিদার। কারণ এর আগে আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু এর আগের মিটিংটিতে ছিলেন, যেটা রাষ্ট্রপতির সাথে হয় গণভবনে, এবং সেখানে তিনি এই আহ্বানটা জানান যে খালেদা জিয়াকে ইমিডিয়েটলি মুক্তি দেওয়া উচিত, এবং তার সাথে সাথে তারেক রহমান, তাকেও আহ্বান জানানো হয় তিনি যেন ফিরে আসেন। আমরা আরেকবার সরাসরি ঢাকায় চলে যাই। আমাদের সাথে আরেকজন খুব স্বনামধন্য গেস্ট, তিনি আমাদের সাথে যোগদান করেছেন। আমাদের সাথে রয়েছেন সৈয়দা রিজওয়ানা। তিনি একজন আইনজীবী এবং তিনি ঢাকা থেকে এই মুহূর্তে রয়েছেন, একজন অ্যাক্টিভিস্টও বটে। আপনাকে অনেক অনেক স্বাগত রেজওয়ানা হাসান। এই মুহূর্তে যে উদ্ভূত পরিস্থিতি, এবং সেখানে দাঁড়িয়ে আমরা যারা ভারতবর্ষ থেকে বাংলাদেশের দিকে তাকিয়ে রাখছি, নজর রাখছি, আমরা বাংলাদেশের দিকে নজর রাখছি, এবং তার সঙ্গে সঙ্গে সারা বিশ্বের মানুষ তারা খুবই উদ্বিগ্ন। কারণ বাংলাদেশ থেকে যে ছবিটা বারবার উঠে আসছে, বিশেষ করে গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে, ভয়াবহ পরিস্থিতি আমাদের গা শিউরে উঠছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি নিজে বাংলাদেশে রয়েছেন, যদি প্রথমে সবার আগে জানান যে আপনি কেমন আছেন, আপনি সুরক্ষিত রয়েছেন, এবং আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন? আমি ভালো আছি। আসলে এত বড় একটা গণ অভ্যুত্থান এবং এরকম একটা বিপ্লবের পর দেশের পরিস্থিতি একটু অস্থিতিশীল হবে, সেখানে অনিশ্চয়তা থাকবে, এটা আমাকে অবাক করছে না। আমাদের এই উপমহাদেশে তো আমরা এরকম আরো দেখেছি, কয়েক বছর আগে আমরা শ্রীলঙ্কাতেও দেখেছি, হ্যাঁ, আর বাংলাদেশে এর আগেও আমরা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছি। এখন আমাদের যে সমস্যাটা হচ্ছে তা হলো যে আমাদের কিন্তু এই মুহূর্তে কোনো সরকার নেই, এবং অন্যান্য সময় আপনি কোনো একটি রাজনৈতিক শক্তির বিরুদ্ধে লড়াই করেন। এবার ছাত্ররা যে লড়াই করেছে তারা কোনো রাজনৈতিক শক্তির বিরুদ্ধে লড়াই করতে নামেনি, এটা একটা ছাত্র আন্দোলন ছিল। সরকার এমন নীতিতে দমন করতে গেছে যে সেখানে সরকার এবং পুলিশের সাথে ছাত্রদের একটা মুখোমুখি অবস্থান হয়ে গেছে। ফলে অন্যান্য সময় গণ অভ্যুত্থান হলে আপনি রাস্তায় পুলিশ পান, এবার কিন্তু আপনি পুলিশ পাচ্ছেন না, এবং একটা সরকারও কিন্তু এখনো পর্যন্ত শপথ নেয়নি, এবং এই অনিশ্চয়তাটুকু থাকবে। এটা খুব অস্বাভাবিক কিছু না, কারণ এই আন্দোলন তো প্রস্তুত ছিল না যে তাকে সরকার পতনের আন্দোলনের দিকে যেতে হবে, হ্যাঁ। ফলে অনিশ্চয়তা আছে, আমাদের মধ্যে আশঙ্কা আছে, শঙ্কা আছে, কিছুটা তো স্বস্তিও আছে যে আমরা অনেক দিনের একটা অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছি। পরবর্তী উত্তরণ গণতন্ত্রের পথে আমাদের জন্য সহজ তো মোটেও হবে না, অনেক চ্যালেঞ্জ হবে। কারণ আপনি জানেন একটা স্বৈরাচারী সরকার তো তার সিস্টেমটা তার মতন করে ইনপ্লেস করে নেয়, হ্যাঁ। ফলে বিকল্প পেতেও তো একটা সময় আমাদের ব্যয় করতে হচ্ছে। আশঙ্কা আছে, আমরা অনেক সহিংসতা দেখছি, লুটতরাজ দেখছি, অগ্নিকাণ্ড দেখছি, ভাঙচুর দেখছি, কিন্তু অন্যান্য বারের মধ্যে থেকে এটার তফাৎ হচ্ছে যে এবার এটা নিয়ন্ত্রণে আজকে আমরা সেনাবাহিনীকে নামতে দেখেছি, আজকে আমরা আন্দোলনরত ছাত্রদেরকে নামতে দেখেছি। পুলিশ কিন্তু এখনো টোটালি অ্যাবসেন্ট, পুলিশকে কিন্তু মাঠে পাওয়া যাচ্ছে না। পুলিশ তারা কর্মবিরতিতে রয়েছেন আমরা যেটা শুনেছি, এবং পুলিশও নিজেও আক্রান্ত, সেটাও আমরা বারবার এই রিপোর্ট পেয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে যখন পুলিশের ওপর খুব একটা ভরসা নেই সাধারণ মানুষের, আন্দোলনকারীদের তো একেবারেই নয়, এবং একটা ভ্যাকিউম তৈরি হয়েছে, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার যত তাড়াতাড়ি হওয়া সম্ভব ততই ভালো। সময়টা 48 ঘন্টার বেশি লাগছে। আগামীকাল বলা হচ্ছে শপথ হবেন, সেনাপ্রধান নিজে কিছুক্ষণ আগে জানিয়েছেন। মোহাম্মদ ইউনূস, তিনি একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, সারা বাংলাদেশের প্রতীক হিসাবে সারা দেশে, সারা বিদেশে, সারা বিশ্বে তাকে মানুষ চেনেন। সেই মোহাম্মদ ইউনূস এই বয়সে তিনি ফিরে আসছেন বাংলাদেশে, এই একটা উথাল পাথাল সময় দায়িত্ব নিতে। কিভাবে দেখছেন বিষয়টাকে? আমরা তো এখন একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে আছি। উনি যে রাজি হয়েছেন এই বয়সে, এত অপমাননাকে করা হয়েছে এত বছর, তারপরেও যে উনি রাজি হয়েছেন শুধুমাত্র ছাত্রদের আহ্বানে। উনি কিন্তু প্রথমে একটা ভিডিও বার্তায় বলে দিয়েছিলেন যে 84 বছর বয়সে এটা ওনার কাজ না, উনি পারবেন না, তারপরে উনি রাজি হয়েছেন। আমি স্বাগত জানাচ্ছি একটা কারণে, যে বাংলাদেশ বহির্বিশ্বের সাথে তার সম্পর্ক কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছিল। শুধুমাত্র ভারত, চায়না এবং রাশিয়া ছাড়া ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক রিলেশনটা একটা টেনশনের ভিতর দিয়ে যাচ্ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে যেমন ভালো সম্পর্ক আছে, ইন্ডিয়া, চায়না, রাশিয়ার সাথেও
তার অ্যাকসেপ্টেন্স আছে সব জায়গাতে। আর একটা হচ্ছে বাংলাদেশে একটা অর্থনৈতিক সংকটের মুখেই পড়েছিল, যদিও বিদায়ী সরকার সেটা স্বীকার করতো না, কিন্তু আমরা সাধারণ জনগণ বুঝতাম। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একজন অত্যন্ত সফল অর্থনীতিবিদ, হ্যাঁ। ফলে অর্থনীতি এবং ডিপ্লোম্যাসি দুটো জায়গাতেই তিনি, আমি আশা করি, ইতিবাচক ভূমিকা রাখবেন। আরেকটা বড় কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সৎ মানুষ। আমি মনে করি একজন মানুষ যদি নিজে সৎ হয়, সেখানেই 50% সমস্যার সমাধান হয়ে যায়। অত্যন্ত জটিল রাজনৈতিক সন্ধিক্ষণে আমরা আছি, অত্যন্ত জটিল ভূরাজনৈতিক সন্ধিক্ষণে আমরা আছি। সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বা আমাদের মতন মানুষদের বিষয় না, কিন্তু জাতির যেটা সবচেয়ে বড় প্রয়োজন, আ সেন্স অফ সিকিউরিটি, ভরসা করার একটা জায়গা, বহির্বিশ্বের সাথে সম্পর্ক উন্নত করা, অর্থনীতিকে কলঙ্কমুক্ত করা, এগুলোর ক্ষেত্রে আমার ধারণা উনি দৃঢ় নেতৃত্ব এবং ইতিবাচক নেতৃত্ব দিতে পারবেন। যে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি নতুন সরকার গঠিত হবে, সেটা আমরা জানি, কিন্তু পুরো বিষয়টা এখনো স্পষ্ট নয়। কারা থাকবেন সরকারে, কোন কোন দল পার্টিসিপেট করবে এই অন্তর্বর্তীকালীন সরকারে, বিএনপির পার্টিসিপেশন থাকবে কিনা, জামাত থাকবে কিনা, এই এতগুলি বিষয় বারবার উঠে আসছে। যে আশঙ্কাটার বিষয়, যেটা ছাত্রদের মধ্যেও রয়েছে এবং বহির্বিশ্বের তরফ থেকে ভারতবর্ষে তো রয়েছে, যে বাংলাদেশের নতুন রূপরেখা কোন দিকে হবে, রাজনীতির রূপরেখা কোন দিকে যাবে, ট্র্যাজেক্টরিটা কোন দিকে হবে। আবার কোথাও গিয়ে কট্টরপন্থা, ধর্মীয় কট্টরপন্থা, সেটা মাথাচাড়া দিয়ে উঠবে না তো যদি জামাতের ইনভলভমেন্ট হয়? আপনার কি মনে হয়? আপনার কাছ থেকে এই প্রশ্নটা শুনে ভালো লাগলো। তার কারণ হচ্ছে আপনি ভারতে বসে আমাকে এই প্রশ্ন করছেন যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হবে কিনা। আমি ভারতের জনগণকে একটু অভিনন্দন জানাই যে মৌলবাদের উত্থান তাদের দেশে তারা কিছুটা হলেও আটকাতে পেরেছে। আমার যতটুকুন আমার দেশকে চিনি, মৌলবাদ, বাংলাদেশ একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, সেখানে মুসলমানদের বা ইসলামকে কেন্দ্র করে রাজনৈতিক দল থাকবে, এটা কোনো অস্বাভাবিক কিছু না। কিন্তু বাংলাদেশের এখনো পর্যন্ত কোনো নির্বাচনে ইসলামী দলগুলো 5% বেশি ভোট পেয়েছে বলে আমার জানা নেই। এবং এত বছরের পরিস্থিতির এমন কোনো পরিবর্তন হয়নি যে সেই 5% বেড়ে রাতারাতি 50% হয়ে যাবে। মৌলবাদ আপনার দেশে যেমন আছে, আমার দেশেও তেমন আছে। অন্য কোনো দেশ থেকে এটা ব্যতিক্রম কিছু না। কিন্তু এখানে রাতারাতি মৌলবাদের উত্থান ঘটে যাবে, এই উত্থান কিন্তু কেবলমাত্র একটা জাতীয় কনটেক্সটে ঘটে না। আপনার আশেপাশের দেশগুলোতে কি ঘটে তার উপরেও কিন্তু এটার প্রভাব পড়ে। আপনি যদি ভারতে বাবরি মসজিদ ভাঙার ঘটনা দেখেন, এটার কিন্তু একটা ফল গিয়ে বাংলাদেশে পড়বে, তাই না? এটা পড়বেই। এখন এই পট পরিবর্তনের প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর লুট তরাজ, আগুন দেওয়া হচ্ছে, তার প্রেক্ষিতে সংখ্যালঘুদেরও আক্রমণ করা হচ্ছে। এই আক্রমণ কোনো কোনো ক্ষেত্রে ধর্মীয় হলেও বিশাল ক্ষেত্রেই কিন্তু সুযোগ সন্ধানী দুষ্কৃতিকারীরা এটা করছে। এবং ওই এলাকায় যে খালি সংখ্যালঘুর বাড়িতে আক্রমণ করা হচ্ছে তা না, আমাদের মতন যারা মুসলমান আছে তাদের বাড়িও আক্রমণের মুখে পড়ছে।